শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। বড়দিনেরও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং এই ছুটিটা খুব আনন্দের সাথে কাটিয়েছো। আমরা ছুটি শেষে আবারও আমাদের পড়াশোনায় চলে আসলাম। আমরা শেষ যে ক্লাসটা করেছিলাম সেটা ছিল দ্বিপদী বিন্যাসের অঙ্ক। দ্বিপদী বিন্যাস আমাদের শেষ হয়ে গিয়েছে। আজকে আমরা নতুন এক বিন্যাস পড়ব। সেই বিন্যাসটির নাম হচ্ছে পৈশু বিন্যাস। ঠিক আছে, বিন্যাস মোট 3টা অধ্যায়। প্রথমটা দ্বিপদী বিন্যাস, দ্বিতীয়টা পৈশু বিন্যাস এবং তৃতীয় আরেকটি বিন্যাস আছে, সেটা হচ্ছে পরিমিত বিন্যাস। তাহলে আমাদের বিন্যাস হচ্ছে 3টা অধ্যায়। আমরা প্রথম অধ্যায়টা শেষ করেছি বিন্যাসের, দ্বিতীয় অধ্যায়ে আসলাম পৈশু বিন্যাসে। তাহলে পৈশু বিন্যাসটা কি, যদি আমরা একটু তুলনা করি দ্বিপদী বিন্যাস এবং পৈশু বিন্যাসের মধ্যে আসলে কি ধরনের পার্থক্য আছে। দ্বিপদী আমরা বলেছিলাম প্রথমত যে সফলতা বিফলতা থাকবে, একটি পরীক্ষায় সফলতা বিফলতা থাকবে। যেমন আমি যদি বলি তোমাকে যে একটি মুদ্রা নিক্ষেপ, এটা একটা দ্বিপদী বিন্যাস হবে। কেন হবে? মুদ্রায় হয় হেড আসবে, না হয় টেল আসবে। তো আমি যদি তোমাকে বলে দিই যে আমার 4টি মুদ্রা একত্রে নিক্ষেপ করলে 3টি মাথা পাবার সম্ভাবনা কত, তাই না? 3টি মাথা পাবার সম্ভাবনা কত? তাহলে মাথাটা হচ্ছে কি আমার সফলতা। তাহলে মাথাটা হচ্ছে আমার সফলতা, আর মাথা ছাড়া যেটা সেটা হবে আমার বিফলতা। মানে মাথা বলতে 3টি মাথা হচ্ছে আমার সফলতা, ঠিক আছে, আর বাকিগুলো হবে বিফলতা। তাহলে এইটা হচ্ছে একটা দ্বিপদী পরীক্ষা কিংবা দ্বিপদী বিন্যাস। তার বিপরীতে যদি আমি প্রথমেই আসি, পৈশু বিন্যাসটা কি? তাহলে পৈশু বিন্যাসটা হলো যখন n এর মান অনেক বড় হবে। দ্বিপদী বিন্যাসের ক্ষেত্রে কিন্তু n এর মান পরীক্ষার সংখ্যা 30 এর নিচে হতে হবে। ঠিক আছে, যদি 30 এর নিচে হয় তবেই আমরা তাকে দ্বিপদী বিন্যাস বলবো। এবার পৈশু বিন্যাসটা হতে হবে যে অবশ্যই 30 এর উপরে এবং অনেক বেশি, 30 এর উপরে হতে হবে এবং অনেক বেশি হতে হবে। মানে নাম্বারটা, ধরো আমি 100 বার পরীক্ষা করলাম কিংবা আমি 500 বারও পরীক্ষা করলাম, ঠিক আছে, ইনফিনিটি মানে অনেক বড় সংখ্যা পর্যন্ত সেটা যাবে। তাহলে কোনটা বড় হবে? n এর মান, মানে পরীক্ষার মান। আর সেই ক্ষেত্রে p মানে সফলতার মান খুবই কম, খুবই রেয়ার, ঘটবে খুবই কম। p পাওয়া যাবে খুবই কম, সফলতা আমার খুবই কম আসবে। সেই ক্ষেত্রে সেই বিন্যাসকে আমি পৈশু বিন্যাস বলবো। তাহলে দুইটার মধ্যে কি পার্থক্য? প্রথমত n এর মান দ্বিপদীর ক্ষেত্রে 30 এর ছোট হতে হবে, আর পৈশুর ক্ষেত্রে n এর মান অনেক বড়, মানে ইনফিনিটি। এবার আসো, দ্বিপদী বলেছে সফলতা বিফলতা থাকবে এবং এই সফলতা বিফলতার যোগফল হবে 1। আবার পৈশু বিন্যাসে বলেছে p এর মান হবে খুবই কম। খুবই কম বলতে থাকবেই না, এরকম টাইপের। আর দ্বিপদী বিন্যাসের গড় মান হবে np, পৈশু বিন্যাসেরও গড় মান np, যেটা m এর মাধ্যমে প্রকাশ করা হয়। আর দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা ফাংশনটা px is equal to ncx px qn minus
এক্স। এখন কথা হচ্ছে এখানে পি আছে দুটো, পি দুটো, এই পিটা হচ্ছে প্রবাবিলিটি অফ এক্স, আর এই পিটা হচ্ছে কি, এই পিটা হচ্ছে তোমার যে সফলতা, এই যে পিটা সফলতা বলেছে না, সেই পি কিন্তু, হ্যাঁ। আর পয়সু বিন্যাসের ক্ষেত্রে সম্ভাবনা ফাংশনটা হবে এরকম, প্রবাবিলিটি অফ এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এম টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স ফ্যাক্টোরিয়াল। এই ইটাকে এক্সপোনেনশিয়াল বলা হয়, হ্যাঁ, এই ইটাকে ইংলিশে এক্সপোনেনশিয়াল বলা হয়। তাহলে এই হচ্ছে মোটামুটি দ্বিপদী এবং পয়সু বিন্যাসের মধ্যে পার্থক্য। আমরা আরও পার্থক্য দেখব এবং আরও বিস্তারিত জানব। শুধুমাত্র যেহেতু আমরা 3টা বিন্যাস পড়ছি, তাই প্রতিটা বিন্যাসের সাথে কি পার্থক্য আছে, কোথায় ডিফারেন্ট, সেই জিনিসটা দেখানোর জন্য আমি এটা তোমাদের প্রথমেই দেখিয়ে দিলাম। এবার আসো পয়সু বিন্যাস, তাহলে আমরা কাকে বলছি? দ্বিপদী বিন্যাসের চেষ্টার সংখ্যা n এর মান খুব বড়, ওই যে বললাম ইনফিনিটি হবে, আর প্রতিবার চেষ্টায় সফলতার সম্ভাবনা p এর মান খুবই কম, গড় মান হবে np এর মান সসীম যদি হয়, তাহলে দ্বিপদী বিন্যাসের সীমিত রূপকে পয়সু বিন্যাস বলে। তাহলে দ্বিপদী বিন্যাস থেকেই কিন্তু পয়সু বিন্যাসটা আসছে। শুধুমাত্র n এর মান 30 এর বেশি হতে হবে, অনেক বড় হতে হবে, p এর মান খুবই কম, তাহলে গড় মান np হলে তাহলে সেই দ্বিপদী বিন্যাসকে আমরা কি বলবো? পয়সু বিন্যাস। এই পয়সু বিন্যাসের ফাংশন তাহলে এরকম, প্রবাবিলিটি অফ x is equal to e to the power minus m to the power x ফ্যাক্টোরিয়াল, যেখানে x এর মান হবে 0 থেকে ইনফিনিটি, আর m এর মান হবে অবশ্যই 0 থেকে বড়, কারণ mটা কি গড় মান, হ্যাঁ, তাহলে অবশ্যই m এর মান হবে 0 থেকে বড়। এবার পয়সু বিন্যাস বলছি যে p এর মান খুবই কম, সম্ভাবনা খুবই কম, বারবার বলছি। আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। যেমন ধরো ঢাকা ময়মনসিংহ, এই রাস্তায় সংঘটিত কিংবা কোনো গাড়ি দ্বারা যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটনা ঘটে, তাহলে পিটা হবে সেই দুর্ঘটনা, পি হচ্ছে দুর্ঘটনা, তাহলে খুবই কম, সেটা হবে তোমার ধরো এইখান থেকে ঢাকা থেকে ময়মনসিংহ প্রতিদিন যাওয়া আসা করে অনেকগুলো বাস, হ্যাঁ, তো এই বাসের মধ্যে কিন্তু দুর্ঘটনা খুবই কমই ঘটে, হ্যাঁ, খুব মাঝে মাঝে ঘটে, তাহলে এটার সম্ভাবনা কি খুবই কম। আবার যদি বলি বইয়ের ভুল, ধরো একটি বই ছাপানো হলো, সেই বইয়ে ভুলের সংখ্যা কিন্তু খুবই কম হবে, কারণ হচ্ছে কোনো একটা বই ছাপানোর আগে অবশ্যই সেটা অনেকবার চেক করে তারপর সেটা ছাপানো হয়। তাহলে এই ধরনের উদাহরণগুলো হচ্ছে আমাদের পয়সু বিন্যাসের উদাহরণ। তাহলে আমরা পয়সু বিন্যাসের কতগুলো উদাহরণ দেখব। এই উদাহরণগুলো এই জন্যই দেখব যেন আমরা প্রশ্ন পড়ে বুঝতে পারি যে এটা কি ধরনের বিন্যাস। আমরা তো দ্বিপদী বিন্যাস পড়েছি, তাই না? তো দ্বিপদী বিন্যাস আর পয়সু বিন্যাসের পার্থক্য আমি তোমাদের বুঝিয়েছি। এখন যদি এই পয়সু বিন্যাসের উদাহরণ তোমরা দেখো এবং মনে রাখো,
তাহলে প্রশ্ন পড়েই কিন্তু বুঝতে পারবে যে এটা পয়সু বিন্যাসের অঙ্ক আসছে। তাহলে আমরা শুরু করি। উদাহরণ দেখো যে নিম্নে পয়সু চলকের কয়েকটি গুরুত্বপূর্ণ বাস্তব উদাহরণ দেয়া হলো। আমরা যে বিভিন্ন বাস্তব জীবনে বিভিন্ন ক্ষেত্রে যে জিনিসগুলো দেখি সেগুলো কোনগুলো পয়সু বিন্যাসে আমরা নিয়ে আসতে পারবো। তেজস্ক্রিয় পদার্থ হতে নির্গত কণার সংখ্যা। প্রতি বছর কোনো বিমান কোম্পানির বিমান দুর্ঘটনায় কবলিত হওয়ার সংখ্যা। ওই যে তোমাদের বলেছিলাম গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার ঘটনা, তারপর বিমান দুর্ঘটনার ঘটনা, বিমান অ্যাক্সিডেন্ট হওয়ার ঘটনা। তাহলে এগুলো হচ্ছে তোমার পয়সু বিন্যাসের ক্ষেত্রে হবে। আমরা শেষ যেগুলো দেখেছিলাম বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি তাহলে সেটা আমাদের ওই যে নেপালে যে একটা দুর্ঘটনা ঘটেছিল, তাই না? তারপরে আর কি এই ছোটোখাটো দুর্ঘটনা ঘটে, কিন্তু খুবই কম সেটা। কোনো বইয়ের প্রতি পৃষ্ঠায় ভুলের সংখ্যা। কোনো বইয়ে প্রতি পৃষ্ঠায় ভুলের সংখ্যা। আমরা বলি না যে প্রিন্টিং মিস্টেক, কিংবা বলতে পারি যে বানান ভুল। তাহলে এগুলো হবে আমার পয়সু বিন্যাসের উদাহরণ। এবার আসো কোনো এলাকায় প্রতি বছর বিরল রোগের মৃত্যুর সংখ্যা। আমরা তো সাধারণত প্রতিদিন মানুষ মরছে, প্রতিদিন মানুষ মরছে। মানুষ মরার কতগুলো সাধারণ কারণ থাকতে পারে, যেমন বৃদ্ধজনিত বার্ধক্যজনিত কারণ হতে পারে, ডায়রিয়ায় মারা যাওয়া, বিভিন্ন রোগে মারা যাওয়া, যেমন হচ্ছে ক্যান্সার, তারপর প্রসূতি মায়ের মারা যাওয়া। তাহলে এগুলো হচ্ছে মৃত্যুর বিভিন্ন কারণ হতে পারে। কিন্তু ধরো এমন কারণ যদি হয় যে এই কারণটা বোঝাই গেল না কিভাবে মারা গেল, বিরল রোগ, মানে এই রোগটা একটা রোগ যে হয়েছে সেই রোগের সম্পর্কে ডাক্তাররা জানে না, কিংবা সেটা তারা আইডেন্টিফাই করতে পারলো না, কিন্তু লোকটা মারা গেল, এই ধরনের কেস। তাহলে এগুলো হবে তোমার হচ্ছে পয়সু বিন্যাসের উদাহরণ। এবার শহরের প্রতিটি এলাকায় একটি এলাকায় প্রতিদিন আত্মহত্যার সংখ্যা। তাহলে আত্মহত্যার সংখ্যা হচ্ছে পয়সু চলকের উদাহরণ। রক্তের নমুনায় শ্বেতকণিকার সংখ্যা। শ্বেতকণিকার সংখ্যা কিন্তু আমাদের শ্বেতকণিকা লোহিত কণিকার কি যেন বলে অনুপাত মনে হয় 1:700 না কত যেন, অনেক বড় একটা ডিফারেন্স কণিকার সংখ্যার মধ্যে। তাহলে সেটাই বলছে যে রক্তের নমুনায় শ্বেতকণিকার সংখ্যা। একটি প্রদত্ত নমুনায় ব্যাকটেরিয়ার সংখ্যা। তারপর কোনো টেলিফোন সংযোগ কেন্দ্র ভুল সংযোগের সংখ্যা। যেমন ভুল করে একটা টেলিফোন নাম্বার মাঝে এরকম ছিল যে ক্রস কানেকশন হয়ে যেত না, যে বাইরে থেকে ফোন করেছে দেশে একটা নাম্বারে, কিন্তু ওই যে ফোন অপারেটরের ওইখানে ক্রস কানেকশন মাঝে মাঝে হয়ে গিয়ে ভুল নাম্বারে ফোন চলে যেত। তাহলে এই ধরনের ঘটনাকে আমরা পয়সু বিন্যাসের। এখন দেখো যে প্রদত্ত নমুনায় ব্যাকটেরিয়ার সংখ্যা এবং ফোনের কথা বলেছি। কোনো এলাকায় 1 মাসে জন্মগ্রহণকারী জন্মান্ধ শিশুর সংখ্যা, মানে জন্ম থেকেই অন্ধ এমন শিশুর সংখ্যা, সেটাও আমরা বলবো যে পয়সু চলক। তাহলে এই হচ্ছে আমাদের পয়সু চলকের বাস্তব উদাহরণ। এইগুলোর মাধ্যমেই কিন্তু তোমার অঙ্ক আসতে পারে। এই যে কোনো একটা ঘটনা দিয়ে তোমার অঙ্ক আসতে পারে। সেই ক্ষেত্রে তোমাকে বুঝতে হবে এটা পয়সু বিন্যাস। দ্বিপদী বিন্যাস এবং পয়সু বিন্যাসের মধ্যে এটাই পার্থক্য হচ্ছে। পয়সুর ক্ষেত্রে হচ্ছে এমন কিছু ঘটনা যেটা হচ্ছে খুবই বিরল, মানে খুবই কম ঘটে। আর দ্বিপদী বিন্যাসের ক্ষেত্রে অবশ্যই তোমাকে পি এবং কিউ দুটা মিলে সম্ভাবনা 1 হবে, এবং পি এবং কিউ এর সমান হতে পারে, আবার
যদি একটা 0.2 হয় আর একটা হবে 0.8, হ্যাঁ, তার মানে একটা সম্পর্ক আছে। আর এইখানে পি মানেই হচ্ছে তোমার খুবই ছোট হবে, ঘটবে কি ঘটবে না এরকম, খুবই কম ঘটার সম্ভাবনা আছে। তাহলে এই হচ্ছে আমাদের কতগুলো বাস্তব উদাহরণ। এবার আসো দ্বিপদী বিন্যাস হতে পৈশ্য বিন্যাসের রূপান্তরের শর্ত, যেটা আমি আগেই বলেছি। কি বলেছিলাম? প্রথমেই বলেছিলাম n এর মান খুব বড় হবে, অবশ্যই 30-এর বড় হতে হবে, কিন্তু 30-এর কম হলে কিন্তু সেটা কিসে চলে যাবে? দ্বিপদী বিন্যাসে চলে যাবে। তাহলে n এর মান খুবই বড়, সেটা অনেক বড় হতে পারে, 1000 হতে পারে, 500 হতে পারে, 600 হতে পারে, হ্যাঁ, এরকম বড় হতে হবে। প্রতিবার চেষ্টায় সফলতার সম্ভাবনা খুবই কম, তার মানে পি এর মান 0-এর কাছাকাছি হবে। মোট চেষ্টার সংখ্যা n, সফলতার সম্ভাবনা পি এর গুণফল হবে একটি সসীম ধ্রুবক সংখ্যা। তার মানে np-টা কিন্তু এই পৈশ্য বিন্যাসের গড় মান, ঠিক আছে? মনে রাখবে np এর গুণফল হচ্ছে গড় মান, যেটাকে আমরা এই ক্ষেত্রে m দ্বারা প্রকাশ করব। এই পৈশ্য বিন্যাসের জন্য আমরা এটা m দ্বারা প্রকাশ করব, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার পৈশ্য বিন্যাসের শর্ত এবং উদাহরণ। এবার আসো পৈশ্য বিন্যাসের কতগুলো বৈশিষ্ট্য বা ধর্মাবলী দেখব। সেগুলো কি? প্রথম হচ্ছে পৈশ্য বিন্যাস একটি বিচ্ছিন্ন চলকের সম্ভাবনা বিন্যাস। তার মানে ওই যে বললাম n এর মান অনেক বড় হবে, কিন্তু সেটা অবশ্যই গণনাযোগ্য হতে হবে, হ্যাঁ, যেটা আমি গুণে শেষ করতে পারবো। দ্বিতীয়ত, এই বিন্যাসের পরামিতি m এর মান জানা থাকলে বিন্যাসটি সম্পূর্ণরূপে জানা যায়। m এর মান বলতে এটা হচ্ছে mটা হচ্ছে গড় মান, সাথে পরামিতি m ইজ ইকুয়াল টু হচ্ছে কি np। পৈশ্য বিন্যাসের গড় ভেদাঙ্ক পরামিতি m এর সমান। দ্বিপদীর ক্ষেত্রে কিন্তু গড় np হলেও ভেদাঙ্ক ছিল npq। আর পৈশ্য বিন্যাসের ক্ষেত্রে তোমাদের আরও সহজ করে দিল, যেন খুব সহজে মনে রাখতে পারো। কি কি? পৈশ্য বিন্যাসের গড় এবং ভেদাঙ্ক পরামিতি, এই তিনটা জিনিসই হচ্ছে m। পৈশ্য বিন্যাসের পরিমিত ব্যবধান হচ্ছে √m, যেটা দ্বিপদী বিন্যাসের ক্ষেত্রে ছিল কি? পরামিতি ব্যবধান হচ্ছে √npq ছিল। পৈশ্য বিন্যাসের বঙ্কিমতা 1/√m। আর দ্বিপদীর কি ছিল? বঙ্কিমতা 3+ এরকম ছিল, নাকি q - p/√npq। পৈশ্য বিন্যাসের সূচলতা 3+1/m। আর দ্বিপদী বিন্যাসের ক্ষেত্রে কি ছিল? মনে হয় 3+1 - 6pq/√npq। তাহলে এই জিনিসগুলো তোমাদের খুব ভালো করে মুখস্থ করতে হবে। কিসের? দ্বিপদী এবং পৈশ্য বিন্যাসের যে বৈশিষ্ট্য ধর্মাবলী দেওয়া আছে সেগুলো পারলে খাতায় ওই যে পার্থক্য লিখি না আমরা পরীক্ষার সময় ছক করে, ঠিক সেভাবে পার্থক্য না, বৈশিষ্ট্য, হ্যাঁ, দুইটা বিন্যাসের বৈশিষ্ট্য পাশাপাশি লিখে ফেলবে খাতায়। তাহলে মনে রাখতে সুবিধা হবে যে কোনটার কি, কোনটার গড় মান কি। যেমন পৈশ্য বিন্যাসের গড় কি, দ্বিপদী বিন্যাসের গড় কি, তারপর ভেদাঙ্ক, তারপর পরামিতি, এগুলো কি, বঙ্কিমতা, সূচলতা, হ্যাঁ। তাহলে দুইটা যদি আমরা পাশাপাশি লিখি তাহলে আমাদের মনে রাখতে সুবিধা হবে, প্লাস বুঝতে সুবিধা হবে, হ্যাঁ। মনে রাখতে এটা আমাদের জন্য খুবই একটা উপকারী হবে। আর এখানে দেখো যে 7 নম্বরে বলেছে এই বিন্যাসের একটি বা দুটি প্রচুরক থাকতে পারে। বৈশিষ্ট্য মানে এটা কিন্তু তোমার এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট।
তাহলে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এই জন্য তোমাকে সবগুলোই খুব গুরুত্ব সহকারে দেখতে হবে, পড়তে হবে। তাহলে বলছে যে যদি এরকম আসে পরীক্ষায়, কি বললো, পশু বিনাশে কয়টা প্রচুরক থাকতে পারে? একটি, দুইটি, শূন্যটি, কিংবা চারটি, এরকম দিয়ে দিল। তাহলে এখানে এই বলেছে এই বিনাশে একটি বা দুটি প্রচুরক থাকতে পারে, কিংবা এটা যদি এরকম বলে দেয় যে বহুপদী যে আমাদের নৈমিত্তিক থাকে, সেখানে যদি বলে দেয় যে পশু বিনাশের ধর্মাবলী নিম্নের কোনগুলো ধর্মাবলী, ওখানে আমি বলে দিলাম যে পশু বিনাশের 4টি প্রচুরক থাকতে পারে, তাহলে কি এটা সত্য হবে? এটা সত্য হবে না। তাহলে আমাদের এই ক্ষেত্রে অবশ্যই এই ধর্মাবলীগুলো খুব গুরুত্ব সহকারে পড়তে হবে। এবার পশু বিনাশের সমস্ত সম্ভাবনার যোগফল হবে 1, কারণ আমাদের সম্ভাবনা সর্বোচ্চ মানেই হচ্ছে 1। দুটি স্বাধীন পশু চলকের যোগফল একটি পশু চলকের হয়ে থাকে, মানে দুটি পশু চলকের যোগফল একটি পশু চলকের সমান হতে পারে। পশু বিন্যাসের পরামিতির মান খুব বড় বা অসীম হলে বিন্যাসটি পরিমিত বিন্যাসের রূপ নেয়। দেখেছ, দ্বিপদী বিন্যাস থেকে পশুতে আসলো, আবার এই পশু বিন্যাসই কিসে যাবে? পরামিতি বিন্যাসে চলে যাবে। তাহলে পরিমিত বিন্যাসের রূপ নিবে। তাহলে পরিমিত বিন্যাসে কখন রূপ নিবে? কি বলেছে? পশু বিন্যাসের পরামিতির মান খুব বড় বা অসীম হলে। তার মানে পরামিতি কি? পশু বিন্যাসের পরামিতিটা কি? m, তাই না? তাহলে m এর মান যদি অনেক বড় হয়, অনেক বড় বলতে অসীম হয়, যেটা আমি গুণে শেষ করতে পারবো না, যদি এরকম হয়, তাহলে সেই ক্ষেত্রে সেই বিন্যাসটি কিন্তু কিসে পরিণত হবে বললো? পরিমিত বিন্যাসে রূপ নিবে। তাহলে 3টা কিন্তু একই সূত্রে গাঁথা। দেখো, প্রথমটা ছিল n এর মান 30-এর কম হবে, দ্বিতীয়তে আসছে n এর মান অনেক বড় হবে, কিন্তু গণনাযোগ্য হতে হবে। এবার আসো, দ্বিপদী বলেছে পি কিউ সমানও হতে পারে, কিন্তু পশুতে বলেছে কিন্তু পি এর মান খুবই কম হবে, 0-র কাছাকাছি। সেটা পরিমিত বিন্যাসের ক্ষেত্রেও হবে। এবার পশুটা পরিমিত বিন্যাসে কখন পরিণত হবে? যখন m এর মান, পশু বিন্যাসের m এর মান অসীম হবে, অনেক বড় হবে, তখন সেটা পরিমিত বিন্যাসে রূপ নিবে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার পশু বিন্যাসের ধর্ম বা বৈশিষ্ট্য। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এই যে পশু বিন্যাস এবং দ্বিপদী বিন্যাসের বৈশিষ্ট্য অবশ্যই কিন্তু খাতায় পাশাপাশি লিখে পড়বে। তাহলে দ্বিপদী বিন্যাসও আবার দেখা হলো, পশু বিন্যাসও ভালো করে বোঝা হলো। আর এই যে উদাহরণগুলো যে বলেছি পশু বিন্যাসের, সেটা আবারও ন্যূনতম হলেও 3বার করে পড়বে। আর এই যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো খাতায় লিখে লিখে পড়বে, যেন পরবর্তীতে জিজ্ঞাসা করলে বলতে পারো, কিংবা অঙ্ক করার সময় সহজেই ধরতে পারো। ঠিক আছে? তাহলে পরবর্তী ক্লাসে আমরা এই পশু বিন্যাসে আরও বিস্তারিত পড়াশোনা করব। হয়তো আমরা গাণিতিক সমস্যাগুলো দেখব। তার আগে অবশ্যই এটা কি করতে হবে? একদম ক্লিয়ার হতে হবে। ঠিক আছে? তাহলে পরবর্তী ক্লাসে আমরা পশু বিন্যাসের অঙ্কগুলো দেখব। সেই পর্যন্ত তোমরা এগুলো পড়ে একদম ক্লিয়ার করে রাখো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।